ডিজাইন যদি করো, সেই ডিজাইনটা তোমার হচ্ছে একটা স্পেসিফিকেশন ফলো করতে হবে। ঠিক আছে, যেমন আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, এপিআই, এএসটিএম, এফএমএল, এরা যে স্পেসিফিকেশন দিয়েছে, তার মানে হচ্ছে তুমি ধরো হ্যাজার্ডাস কেমিক্যালের জন্য তুমি কতটুকু থিকনেস দিবা, তারপর তোমার হচ্ছে লেন্থ প্লাস হচ্ছে ডায়ামিটার রেশিওটা কেমন হবে, কি মেটালের হবে, কোন মেটাল হ্যান্ডেলিং করার জন্য কোন মেটালের হচ্ছে এই তোমার ট্যাঙ্কটা হবে। এই জিনিসগুলা তোমাকে আসলে চিন্তা করতে হবে। তোমার মানে চিন্তা করতে হবে বলতে এই এদের স্ট্যান্ডার্ড যে ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, এদের স্পেসিফিকেশন ফলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন এপিআই, আমেরিকান স্টাডি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এএসএমই, এরা কিছু স্পেসিফিকেশন দিছে, যেমন ভেসেল শুড বি টেস্টেড এট 1.5 or 2 or more times দ্য ডিজাইন প্রেসার। তুমি যে ডিজাইন প্রেসার ক্যালকুলেট করতেছো, যে তোমার হচ্ছে ধরো একটা স্টোরেজ ট্যাঙ্ক আছে, এখানে অ্যামোনিয়া রাখতেছো, তাহলে অ্যামোনিয়া যদি হচ্ছে তোমার এখানে রাখো একটা নির্দিষ্ট টেম্পারেচারে, তাহলে এখানে ভ্যাপার প্রেসার কিরকম হবে, এইটা হচ্ছে ডিজাইন প্রেসার। এই ডিজাইন প্রেসারে তুমি একটা ওই একটা একটা ট্যাঙ্ক বানাইলা এই ডিজাইন প্রেসারে, সেটা হচ্ছে কয়েকবার আগে টেস্ট করতে হবে যে এই প্রেসার আসলে কি সাস্টেন করতে পারে কিনা, সেটা বলছে 2 or 3 times। এটা অ্যাকর্ডিং টু এএসএমই। আচ্ছা, অ্যাডিকুয়েট ভেন্টিং ইজ নেসেসারি। অর্থাৎ তুমি হচ্ছে এই যে ট্যাঙ্কটা ডিজাইন করলা, কোনো কারণে যদি ওভার প্রেসার হয়, তাহলে যদি এখানে ভেন্ট পাইপ, যে ভেন্ট আছে, ভেন্ট ভালভ দিয়ে দিক দিয়ে হচ্ছে বের হয়ে যেতে পারে, এটা পুরো ট্যাঙ্কটা যাতে ব্লাস্ট না করে। ঠিক আছে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, অর্থাৎ যে ভেন্টটা তুমি দিচ্ছ, কোনো কারণে প্রেসার বেড়ে গেলে এই ভেন্ট ব্লাস্ট করে, রাপচার ডিস্ক ব্লাস্ট করে এখান দিয়ে অ্যামোনিয়া বের হয়ে চলে যাবে। এই এই সেটা পর্যাপ্ত হইতে হবে। তুমি এমন একটা রাপচার ডিস্ক দিলা অথবা ভেন্ট দিলা যেটা খুবই ছোট, যেটা হচ্ছে প্রেসার বেড়ে গেলে এটাতে বের হইতে হইতে এটা পুরো ট্যাঙ্কটাই ব্লাস্ট করে গেল, সেটা হবে না। আচ্ছা, advisable to provide protection by both spring loaded valves and rupture disc। এটাই বলছে যে তোমার হচ্ছে advisable provide protection by both spring loaded valve and rupture disc। এই যে তোমার হচ্ছে এখানে যে রাপচার ডিস্ক এর কথা বললাম, রাপচার ডিস্ক হচ্ছে আমরা একটা ডিস্ক যেটা হচ্ছে হাই প্রেসারে তোমার হঠাৎ করে ব্লাস্ট হয়ে যাবে, বা হচ্ছে স্প্রিং লোডেড ভালভ, যে তুমি হচ্ছে এখানে একটা ভালভ দিলা যেটা হচ্ছে ঘুরে ঘুরে তুমি খুলতে পারো, ওপেন করতে পারো, সেটার একটা প্রোটেকশন থাকতে হবে, যে খামাখাই কম প্রেসারে এটা ভেঙে চলে যাবে, সেটাও হবে না। আবার হচ্ছে তোমার একটা নির্দিষ্ট প্রেসার আগে যাতে এই রাফটার ডিস্ক কখনোই না ফেটে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এলিমিনেট অল আননেসেসারি ইগনিশন সোর্স, ফ্লেমস, স্পার্ক এন্ড হিটেড ম্যাটেরিয়াল। যে যেটা হচ্ছে তোমার ইগনিশন হয় খুব তাড়াতাড়ি, অল্প একটা স্পার্কের কারণে যেটার ভিতরে ব্লাস্ট করতে পারে, এরকম কোন স্টোরেজ ট্যাঙ্ক যদি থাকে, তাহলে সেটার আশেপাশেও তোমার কোনো ইগনিশন সোর্স নেওয়া যাবে না। অ্যালার্মস, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, স্প্রিংলার, যদি কোনো কারণে ফায়ার হয়, তাইলে যাতে পর্যাপ্ত তোমার হচ্ছে সেখানে ইয়া থাকে, অ্যালার্ম সিস্টেম থাকে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকে, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড অথবা হচ্ছে তোমার স্প্রিংলার থাকে, যেটা দিয়ে তুমি হচ্ছে কি করতে পারো, তুমি আহ আহ, তুমি হচ্ছে এই যদি ফায়ার হয় তাহলে সেটাকে কমাইতে পারো বা থামাইতে পারো, অ্যাকর্ডিং টু এএসএমই। আচ্ছা, এরপরে আসো এনভায়রনমেন্টাল প্রোটেকশন, প্রিপারেশন অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ইআইএ, ফর এনি টু প্রজেক্ট, নিউ প্রজেক্ট। প্রিপারেশন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মানে হচ্ছে তুমি যে স্টোরেজ ট্যাঙ্কটা বানাইলা, সেটার জন্য তোমার হচ্ছে বাইরে স্টোরেজ ট্যাঙ্কের বাইরে যদি কোনো কারণে ব্লাস্ট করে, সেটার জন্য বাইরে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট হবে, সেখানে তো মানুষ বসবাস করবে, তাদের কি ক্ষয়ক্ষতি হবে, সেটা তোমাকে আগে অ্যাসেস করতে হবে। অথবা যদি এই যে তোমার স্টোরেজ ট্যাঙ্কে যদি লিকেজ থাকে, সেখান থেকে যে কেমিক্যাল গুলা বের হবে, সেটার জন্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি হবে, এই জিনিসটা অ্যাসেস। হ্যালো, বলতেছিলাম যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন আর কি, যে তোমার একটা যদি কোনো একটা ট্যাঙ্ক যদি ব্লাস্ট করে অথবা হচ্ছে সেখান থেকে কোনো কারণে লিক করে একটা ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক লিক করলে সেখান থেকে কি কি এমিশন হতে পারে, সেই এমিশন গুলো তোমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, যে আমার এই এমিশন গুলা কিভাবে কন্ট্রোল করতে হবে, সেই এমিশনের সোর্স কি,
তারপরে হচ্ছে তোমার কিভাবে তুমি হচ্ছে এমিশন হয়ে গেল তাহলে কিভাবে সেটা প্রোটেক্ট করবা, এই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এনভায়রনমেন্টাল পলিসি এন্ড লেজিসলেশন বাংলাদেশ ওয়াটার পলিউশন কন্ট্রোল অর্ডিন্যান্স, মানে বাংলাদেশে কি কি অর্ডিন্যান্স আছে সেগুলো দেখতে হবে। 1970 তুমি হচ্ছে ওয়াটার পলিউশন মানে ওয়াটার একটা ইন্ডাস্ট্রি থেকে ওয়াটারে কি পরিমাণ ওয়েস্ট তুমি ছাড়তে পারবা। এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল অর্ডিন্যান্স ইন 1977 আছে। ন্যাশনাল এগুলো বিভিন্ন পলিসি আর কি, বিভিন্ন অ্যাক্ট আছে, বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন আছে। তুমি যখন একটা ইন্ডাস্ট্রি ডিজাইন করবা তখন হচ্ছে এই এই পলিসি গুলা, যেমন ধরো তুমি পানিতে যে ওয়েস্ট ছাড়বা সেটা ধরো বিওডি হতে পারবে, বিওডি সেটা হতে পারবে তোমার হচ্ছে লেস দেন ধরো 10, 10 এর বেশি হইলে হবে না। তা তুমি এই রেগুলেশন, তুমি যখন একটা ওয়েস্ট ছাড়বা পানি যেটা লিকুইড অবস্থায় আছে সেটাকে তোমার ইটিপি ট্রিটমেন্ট করে তোমার ইন্ডাস্ট্রির আউটলেট ধরো যে সেটার বিউটি হচ্ছে 1000, হুম, তাহলে ওইটাকে ইটিপি ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে তারপর সেটাকে তোমার লেস দেন 10 করে ছাড়তে হবে, আদারওয়াইজ তুমি হচ্ছে মামলা খাবা। তাহলে এই যে পলিসি গুলা, এই পলিসি গুলা হচ্ছে তোমার অবশ্যই মানতে হবে। বিভিন্ন পলিসি আছে, বিভিন্ন অ্যাক্ট আছে, আইন আছে। আরেকটা আছে লাস্টে যেটা ইআইএ গাইডলাইন। ইআইএ গাইডলাইন কোনটা, সেটা হচ্ছে তোমার ইআই গাইডলাইন হচ্ছে এটা প্রিপারেশন অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে আমার ইন্ডাস্ট্রি যে পরিমাণ পলিউটেড করতেছে বা পলিউশন ছাড়তেছে সেটার জন্য আমার এনভায়রনমেন্টাল কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, এই জিনিসগুলা হচ্ছে তোমার দেখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এয়ার পলিউশন অ্যাবেটমেন্ট। এয়ার এয়ার পলিউশনের জন্য এর আগে যেটা ছিল সেটা হচ্ছে তোমার লিকুইডের জন্য, ন্যাশনাল বিভিন্ন লিকুইড ছাড়ার জন্য। এখন হচ্ছে এয়ার পলিউশনের জন্য আবার কি কি আছে, ফার্স্ট সেট অফ অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 1997 এরকম আছে। ওজোন, কার্বন ডাই অক্সাইড কোন কোন জিনিসগুলো কি পরিমাণ থাকতে হবে, PM 2.5 কতটুকু, PM 2.5 মানে হচ্ছে আসলে 2.5 মাইক্রন, PM 10 মানে 10 মাইক্রন, এটা হচ্ছে কতটুকু থাকতে হবে, এগুলার বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন আছে বাংলাদেশে, এগুলা ফলো করতে হবে। যেমন হচ্ছে টিপিক্যাল গ্যাসিয়াস পলিউটেন্ট এন্ড দেন সোর্স, সালফার, কোন কোন সোর্স থেকে কোন কোন পলিউটেন্ট তৈরি হয়, যেমন সালফার ডাই অক্সাইড খুবই হ্যাজার্ডাস মানুষের জন্য। তাহলে এটা কোন কোন জায়গা থেকে তৈরি হতে পারে সেটা হচ্ছে দেখো বয়লার, ফ্লু গ্যাস, সালফিউরিক অ্যাসিড, এই জিনিসগুলো পরীক্ষা আসতে পারে কিন্তু। হ্যাঁ, যে পলিউটেন্ট কোন কোন পলিউটেন্টের তোমার হচ্ছে সোর্স গুলা কি কি, দেখো এই যে SO3 বা হাইড্রোজেন সালফাইড এগুলা হচ্ছে এখান থেকে আসতে পারে। NO2, নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন, হাই টেম্পারেচার অক্সিডেশন প্রসেস, নাইট্রেশন প্রসেস, অ্যামোনিয়াশন প্রোডাকশন কোন জায়গা থেকে, এইসব আসবে তোমার ফসফেট, ফার্টিলাইজার, অ্যামোনিয়াম। তারপর হচ্ছে এই যে এই প্রত্যেকটার একটু সোর্স গুলা, এগুলা হচ্ছে তোমার মোটামুটি 10 থেকে 15 মার্কসের জন্য আসবে। হ্যাঁ, টার্ম ফাইনাল। আচ্ছা, পলিউশন কন্ট্রোল। পলিউশন কন্ট্রোল কিভাবে করবা, মানে কোনো কোনো কারণে যদি হচ্ছে তোমার পলিউশন হয়ে যায় সেটা কন্ট্রোল কিভাবে করা যায়, পার্টিকুলার রিমুভাল, যেমন লার্জ ডায়ামিটার পার্টিকেল, যেগুলো অনেক বড় ডায়ামিটারের কোনো পার্টিকেল যদি জমা থাকে সেগুলো হচ্ছে সেটলিং চেম্বার, সাইক্লোন স্প্রে চেম্বার, এগুলো দিয়ে সেটলিং চেম্বার, সাইক্লোন স্প্রে চেম্বার দিয়ে তুমি হচ্ছে রিমুভ করবা। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টিকেল, ইম্পিঞ্জমেন্ট সেপারেটর, ওয়েট কালেক্টর। ইন্টারমিডিয়েট পার্টিকেল যেটা ধরো অনেক বড় না ছোট না, সেটা ইম্পিঞ্জমেন্ট সেপারেটর বা ওয়েট কালেক্টর দিয়ে সেপারেট করলা। আচ্ছা, সাব মাইক্রোমিটার, সেটা হচ্ছে ব্যাক ফিল্টার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ভেঞ্চুরি স্ক্রাবার, এগুলো দিয়ে করতে পারো। আচ্ছা, এরপরে আসো নক্সিয়াস গ্যাস রিমুভাল। হ্যাঁ, গ্যাস যদি হয় সেটা হচ্ছে তোমার নক্স বা কোনো একটা গ্যাস যেটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে, এরকম যদি গ্যাস হয় সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। আচ্ছা, হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট এন্ড রিকভারি ইজ ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন হচ্ছে প্যাকড প্লেট অর স্প্রে টাওয়ার, অ্যাডজর্পশন হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন মলিকুলার সিফ, আর ইনসিনারেশন হচ্ছে গ্যাসেস উইথ নো রিকভারি ভ্যালু, ডাইরেক্ট ফ্লেম অ্যান্ড ক্যাটালাইটিক অক্সিডেশন মেথডস। ইনসিনারেশন কি, গ্যাসেস উইথ নো রিকভারি ভ্যালু, ডাইরেক্ট ফ্লেম অ্যান্ড ক্যাটালাইটিক অক্সিডেশন প্রসেস। মানে হচ্ছে তুমি আসলে ইনসিনারেশন তোমার পোড়ায় দিলা, ডাইরেক্ট ফ্লেমে পোড়াইতে পারো অথবা হচ্ছে ক্যাটালিটিক অক্সিডেশন দিয়ে পোড়াইতে পারো। অ্যাবজর্পশন করতে পারো অ্যাবজর্পশন অ্যাক্টিভেটেড কার্বন বা মলিকুলার সিপ দিয়ে তুমি হচ্ছে অ্যাবজর্ব করে ওই গ্যাসটাকে তুমি পরিবেশ থেকে নিয়ে যেতে পারো। তাহলে কি বলছে, গ্যাস রিমুভালের কতগুলো মেথড আছে আর হচ্ছে পার্টিকেল রিমুভালের জন্য কতগুলো মেথড আছে, এই জিনিসগুলা দেখতে হবে, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাইলে কন্ট্রোল ইকুইপমেন্ট, সাইক্লোন সেপারেটর কতটুকু, কত থেকে কত পার্টিকেল সাইজ রিমুভ করতে পারে।
সেই জন্য এখানে বর্ণনা আছে, পার্টিকেল সাইজ রিমুভ করার জন্য কত থেকে কত। হ্যাঁ, অপটিমাম কনসেন্ট্রেশন কত হতে পারে, টেম্পারেচার কত, প্রেসার কত। এই চারটা মুখস্থ করা দরকার নেই, বাট লিস্ট দুই একটা যাতে মনে রাখো, বা এখান থেকে কিছু একটা এক্সাম্পল যদি দিতে পারো সেটা খুবই বেটার হয়। যে আমার সাইক্লোন সেপারেটর যখন বর্ণনা দিব, সাইক্লোন সেপারেটর এই যে এই একটা ইনফরমেশন যদি দিয়ে দিতে পারি এবং সেটা সঠিক দিতে পারো, তাইলে হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে তুমি তোমাকে বাড়াই দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো পার্টিকুলার ডায়ামিটার, মাইক্রোমিটার। এগুলো হচ্ছে আসলে ডায়ামিটার কোনটা থেকে কোনটা। যেমন টিপিক্যাল পার্টিকেল গ্যাস ডিসপারসাইডস, এগুলা হচ্ছে তোমার কোন পার্টিকেলের ডায়ামিটার কত থেকে কত, কোন রেঞ্জ হইতে, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ। ঠিক আছে, এগুলা বলতেছে আর কি। যেমন ব্যাকটেরিয়ার জন্য কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে হইতে পারে, এখান থেকে এই রেঞ্জ হইতে পারে। তারপর হচ্ছে তোমার নজেল ড্রপ, হাইড্রোলিক নজেল ড্রপের সাইজ কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ, এইটা হচ্ছে জাস্ট তোমার এই আর এখানে যেটা বলছে এইটা, সেটা হচ্ছে মেথড ফর পার্টিকেল সাইজ অ্যানালাইসিস। কোন কোন মেথড আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে টিপিক্যাল পার্টিকেলস, পার্টিকেলস এর নাম, এটা হচ্ছে তোমার মেথডস ফর পার্টিকেল সাইজ অ্যানালাইসিস। মানে কোন কোন মেথডে তুমি হচ্ছে এই যে সিবিং, সিবিং দিয়ে তুমি হচ্ছে কত রেঞ্জের থেকে কত রেঞ্জ পর্যন্ত তুমি হচ্ছে পার্টিকেল মাপতে পারো। ইম্পিঞ্জার, এটা হচ্ছে জাস্ট মেথড। আর এটা হচ্ছে টাইপস অফ গ্যাস ক্লিনিং ইকুইপমেন্ট। গ্যাসকে, এটা হচ্ছে পার্টিকেল ইকুইপমেন্ট, এটা হচ্ছে গ্যাস ক্লিনিং। গ্যাস যদি তুমি হচ্ছে ক্লিন করতে চাও, তাহলে সেটার জন্য কতগুলো মেথড আছে, যেটা হচ্ছে তোমার সেটলিং চেম্বার, লিকুইড স্ক্রাবার, সেন্ট্রিফিউগাল সেপারেটর, ক্লোজ কালেক্টর, ব্যাক বেড। এই যে ইকুইপমেন্ট গুলো আছে, এবং এখান থেকে যে অ্যারো গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার এই রেঞ্জের মধ্যে সে হচ্ছে তোমার ওই গ্যাসের কে এনভায়রনমেন্ট থেকে রিমুভ করতে পারে। তাইলে এখন তোমাকে যদি বলি আমি যে পাঁচটা পার্টিকেলের নাম লেখো, যে পাঁচটা রিমুভ করার জন্য যে যে প্রসেস তুমি ব্যবহার করো ইন বাংলাদেশ, সেই প্রসেস গুলো লেখো, এবং তার পাঁচটা ওই পার্টিকেলের রেঞ্জ বলো, যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ তুমি হচ্ছে রিমুভ করতে পারো। সো এই যে চারটা টেবিলটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মুখস্থ কিছুটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা এইটা তুমি মনে করতে পারো যে এগুলা কি দেখা যাচ্ছে, এগুলো তো কিছুই না, কিন্তু আসলে সেটা না, এটা তোমার একটু মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? আমি তো তো বকবক করতেছি, তোমাদের তো কোনো রেসপন্স জি নেই। স্যার। ক্লাসে আদৌ আসো তো নাকি? জি স্যার আছি স্যার, আছি স্যার, দেখতেছি স্যার। ওকে। আচ্ছা, এরপর আসো ওয়াটার ট্রিটমেন্ট। আমি গ্যাস বললাম, এর আগে দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে তোমার সলিড। আর এখন আমরা বলবো লিকুইড। হ্যাঁ, চ্যালেঞ্জেস হচ্ছে তোমার ওয়াটারের ভিতরে তোমার হচ্ছে কি কি থাকে। ওয়াটারটা গ্যাসও কন্টেন করে, মানে কিছু গ্যাস ওই ওয়াটারের মধ্যে, ওয়েস্ট ওয়াটারের মধ্যে অ্যাবজর্ব অবস্থা থাকে, কিছু স্ল্যাশ থাকে, কিছু অন্য লিকুইড থাকে। স্ল্যাশ মানে সলিড পার্টিকেলও থাকে। আচ্ছা, তাহলে যেই ওয়াটার তুমি ইয়া করতেছো, পলিউটেড ওয়াটার, সেটার মধ্যে কিছু গ্যাস থাকে, স্লাস থাকছে, অন্য লিকুইড থাকতে পারে। আচ্ছা, সেটাকে তুমি ট্রিটমেন্ট করতে পারো। একটা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট, একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্ট গুলা কি? সেডিমেন্টেশন, গ্রাভিটি সেটলিং, ভ্যাকুয়াম ফিল্ট্রেশন বা সেন্ট্রিফিউগেশন অফ স্লাস, তারপর হচ্ছে তোমার অ্যাবজর্পশন, আলট্রা ফিল্ট্রেশন, রিভার্স অসমোসিস। এগুলা দিয়ে তুমি হচ্ছে ফিজিক্যালি ট্রিটমেন্ট করতে পারো। তবে ফিজিক্যালি একটা ওয়াটার থেকে সলিড পার্টিকেল, গ্যাসিয়াস পার্টিকেল অথবা লিকুইড পার্টিকেল কে তুমি অ্যাডসর্ব করে নিয়ে আসতে পারো, বা সেডিমেন্ট গ্র্যাভিটি সেটিং করে গ্র্যাভিটি আলাদা করতে পারো। আর কেমিক্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে তুমি ওটার মধ্যে কিছু কেমিক্যাল দিয়ে জিনিসগুলোকে কোয়াগুলেট করবা। কোয়াগুলেট আমার মনে হয় তোমরা সবাই জানো, যে অনেকগুলা সলিড পার্টিকেল একত্রিত হয়ে কোয়াগুলেট করে, তখন ওইটাকে আলাদা করা যায়। জি তাহলে স্যার, বড় দানা, কেমিক্যাল, হ্যাঁ হ্যাঁ, লার্জ পার্টিকেল, বড় দানা হ্যাঁ হ্যাঁ, তৈরি করে স্যার, বড় এটাই দানা করতে তৈরি পারে। করে। তাহলে এই বড় দানাগুলো হচ্ছে তোমার পরে আলাদা করে। তাহলে এই যে ছোট ছোট দানাগুলো, মাইক্রো মাইক্রো ইয়াগুলো, ওয়েস্ট গুলা একসাথে করে তারপর ওগুলো আলাদা করে। তাহলে এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। মানে আমি বাইরে থেকে একটা কেমিক্যাল দিয়ে তারপর হচ্ছে আমি সেপারেট করলাম। কেমিক্যাল অক্সিডেশন বাই ওজোন, ক্লোরিন, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো যেমন ক্লোরিন, ব্লিচিং পাউডার দেওয়া হয় তোমার হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, যে ওইখানে হচ্ছে অন্য কোনো মাইক্রো অর্গানিজম যদি থাকে সেটাকে হচ্ছে মেরে ফেলার জন্য। জাস্ট এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ তুমি বাইরে থেকে একটা কেমিক্যাল দিয়ে তারপর যদি ট্রিট করো, বা হচ্ছে ওয়াটার থেকে এই পলিউটেড জিনিসগুলো সরাই ফেলো, তাহলে হচ্ছে এটা হলো তোমার আহ আহ, তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট। আর আগে বলেছিলাম যেটা হচ্ছে শুধুমাত্র সেডিমেন্ট বা ভ্যাকুয়াম ফিল্ট্রেশন বা সেন্ট্রিফিকেশন, কোনো উইদাউট কেমিক্যাল ইউজ, কোনো একটা ইকুইপমেন্ট ইউজ করে তুমি যদি হচ্ছে সেপারেট করতে পারো, সেটাকে বলা হয় ফিজিক্যাল ট্রিটমেন্ট।
আচ্ছা, এবার আরেকটা আছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এটা হচ্ছে কনসেন্ট্রেটেড মেসেজ অফ মাইক্রোঅর্গানিজম টু ব্রেক ডাউন দা অর্গানিক ম্যাটার। একটা হচ্ছে অ্যারোবিক অ্যানারোবিক বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। জি স্যার। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট কি? মাইক্রো কি বলছে, কনসেন্ট্রেটেড মেসেজ অফ মাইক্রোঅর্গানিজম টু ব্রেক ডাউন দা অর্গানিক ম্যাটার, মানে অর্গানিক ম্যাটার যদি থাকে সেটাকে মাইক্রোঅর্গানিজম দিয়ে ব্রেক করা, অথবা এরোবিক বা অ্যানারোবিক প্রসেস দিয়ে করা। যেমন হচ্ছে এরোবিক আর অ্যানারোবিক তো বুঝলাম, একটা হচ্ছে বাতাস দিয়ে, একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আর হ্যাঁ একটা অক্সিজেন স্যার। অক্সিজেন ছাড়া। আচ্ছা, তাইলে এটা দিয়ে তোমার কোনটা দিয়ে কোনটা কতটুকু করতে পারো, সেই জিনিসগুলো এখানে একটা জিনিস বলছে যে স্টেবিলাইজেশন পন্ড, তোমার এরিয়া হচ্ছে প্রায় 2,30,000, সেটা বায়োলজিক্যাল লোড বলছে কেজি পার 100 মিটার কিউব। সেটাকে কত পার্সেন্ট তুমি রিমুভ করতে পারো, 70 থেকে 90, এগুলা বিভিন্ন বিভিন্ন প্রসেসের জন্য তুমি বিওডি রিমুভাল কত হতে পারে, কত ইনিশিয়াল থাকতে পারে, কত রিমুভ করতে পারে, ওইটার প্রসেস গুলা বর্ণনা করছে আর কি। তুমি সুন্দর বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আসলে সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দিলা আর কি, যে কোনো, যে এটা সবচেয়ে ভালো বা এটা সবচেয়ে খারাপ, এরকম। সলিড ওয়ে সলিড ওয়েস্ট ডিসপোজাল। সলিড ওয়েস্ট কি কি করতে পারো তুমি? যদি যে জিনিসগুলো সলিড বা স্লাজ, সেগুলোকে কোনো কাজে লাগাইতে পারো, বা কোনো একটা কিছু তৈরি করার জন্য সেগুলো কাজে লাগতে পারে, অথবা হচ্ছে সেগুলোকে পোড়ায় দিতে পারো, ইনসিনারেশন করতে পারো। ইনসিনারেশন মানে হচ্ছে তুমি একদম একদম পোড়ায় দিলে শুধু ছাই থাকবে আর গ্যাসিয়াস। আচ্ছা, পাইরোলাইসিস হচ্ছে হিটেড ইন এয়ার ফ্রি চেম্বার। তোমার এয়ার ফ্রি যেখানে আসলে এয়ার নাই, পাইরোলাইসিস আমরা করি। পাইরোলাইসিস তোমরা হচ্ছে রাবার পাইরোলাইসিস বা প্লাস্টিক পাইরোলাইসিস দেখছো কিনা? পাইরোলাইসিস করে এয়ার ফ্রি পাইরোলাইসিস করে ওখান থেকে আমরা তেল বানাইতে পারি, যদি এরকম হয়। যদি প্লাস্টিক ওয়েস্ট হয়, তাহলে সেখান থেকে সেটা পাইরোলাইসিস করলে খুবই সুবিধা, সেখান থেকে তুমি ওইটাকে আবার অন্য অন্য কাজে ইউজ করতে জি পারবা। স্যার, আমি একটা প্রজেক্ট করছিলাম স্যার এটা। আচ্ছা, গুড। প্লাস্টিক পাইরোলাইসিস করছিলা? জি স্যার, পলিথিন থেকে স্যার। কেমন পরিমাণ আসছিল তেল, কত কেজি থেকে কত কেজি? স্যার 7 কেজির মতো পলিথিন দিছিলাম, তো সেক্ষেত্রে স্যার প্রায় 1.5 কেজির মতো ক্রুড অয়েল ছিল। তো এরপরে স্যার ওটা আবার ডিস্টিলেশন করছিলাম। আচ্ছা, তাহলে এটা কি লাভজনক? ইকোনমিক অ্যানালাইসিস করছিলা? না স্যার, ইকোনমিক অ্যানালাইসিস করা হয় নাই। ওইটা স্যার এইখানে না স্যার, ডিপ্লোমাতে করছিলাম স্যার, এসে তো ডুয়েটে করা হয় না। কোথায় করছো? স্যার ডিপ্লোমাতে। ডিপ্লোমাতে, আচ্ছা আচ্ছা। ইকোনমিক অ্যানালাইসিস করলে বুঝতে পারতা যে আসলে তোমার এটা কি লাভজনক কিনা। তাহলে বাংলাদেশ এটা তৈরি করে না কেন? তৈরি করে না কেন? অনেক তো আছে স্যার হয়তো স্যার প্লাস্টিক। লাভজনক না। হুম। কারণ ওইখান থেকে যে পরিমাণ হয় সম্ভবত লাভজনক না, কারণ বাংলাদেশে তো অনেক প্লাস্টিক ওয়েস্ট, ওগুলো থেকে তো তৈরি করা যায়। জি স্যার, স্যার করা এটা যায় বাট। পোড়ানোর জন্য যে এনার্জি লাগে ওইটার তুলনায় প্রাপ্ত এনার্জি অনেক কম। হুম। প্রাপ্ত মানে ওই যে তেলটা কম পাবা, আবার জি ডিস্টিলেশন স্যার, করতেও তেলটা। কিন্তু অনেক হ্যাঁ। অনেক এনার্জি লাগবে। জি জি স্যার। স্যার, বিশ্লেষণ করতে অনেক বেশি এনার্জি লাগে। আর স্যার এর মধ্যে স্যার মানে সলিড অংশটাই স্যার বেশি থাকে দেখলাম, মানে মোমের মোমের মতো থাকে আর কি, তলানি বেশি থাকে। হ্যাঁ, ওইটা হায়ার হাইড্রোকার্বন, ওইটা সলিডটা একবার হচ্ছে তোমার ইয়াতে ব্যবহার করা যায়, ওই যে কি বলবো, কালো যে তোমার আর ওই যে প্রিন্টারের কালি, ব্লিচ। প্রিন্টারের কালি হ্যাঁ, একটা প্রিন্টার। লেয়ার, প্রিন্টারের কালি হিসেবে ব্যবহার করা যায়। এরপরে যেগুলো ভারী সেগুলো হচ্ছে রাস্তার যে পিচের মধ্যে দেওয়া যায়। বিটুমিন স্যার। বিটু হ্যাঁ, বিটুমিন যদি পাও আর কি। ওটা তো অ্যাকচুয়াল বিটুমিন পাবা না, না কিন্তু ওই স্যার। মিক্সচার ওগুলা ভেজাল হিসাবে বিক্রি করে দিলা। এই তো তো আমার মনে হয় তোমরা তো এই প্রজেক্ট কন্টিনিউ করতে পারতা। এটা কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হয় ইউটিউবে, আমি দেখি, কিন্তু স্যার আমি ওইটা ই স্যার করি। একদম শেষ সেমিস্টার একটা প্রজেক্টের কোর্স ছিল স্যার, ওই কোর্সের কারণে করছিলেন, এরপর স্যার কন্টিনিউ করা হয় না। আচ্ছা, তো তাহলে ওইটা স্যার থিসিসে আবার কন্টিনিউ করবো? করলে খারাপ হবে না, আমার মনে হয় করতে পারো। তোমরা যদি একটা একটা সেট আপ বানাতে পারো। এখন ধরো তোমরা তো আগে যখন করছো, আই থিঙ্ক তোমরা সেফটি ফিচার জানতা না। এখন একটা ট্যাঙ্ক বানাইলা, সেই ট্যাঙ্কের ট্যাঙ্ক স্যার, সেফটি। কারণ বাজার থেকে একটা কন্টেনার কিনে নিয়ে আসছিলাম স্যার 150 টাকা দিয়ে, পুরাতন। কি তো কন্টেনার, টিনের টিনের? হ্যাঁ স্যার, ওই যে কেমিক্যালের যে কন্টেনার গুলো থাকে না স্যার, কারণ হ্যাঁ বাজারে। বুঝছি, কিন্তু ওটা তো তুমি হচ্ছে উইদাউট নলেজ করছো। যেমন জি একটা স্যার। কন্টেনার কিনছো, সেখানে পোড়াইছো, সেই কন্টেনার যদি ব্লাস্ট করতো, সেটার ভিতরে যেই পলিথিন তুমি দিছো, সেটা যে গ্যাস তৈরি হয়েছে, সেই গ্যাস যদি ব্লাস্ট করে, করে নেই, সেটা ভালো। তোমাকে আগে জানতে হবে যে এই পলিথিন গুলো পোড়াইলে এই যে ভলিউমের মধ্যে কত প্রেসার হবে। স্যার আমাদের তো স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছিল বলতে স্যার আমাদের হোস পাইপ যেটা ইউজ করছিলাম ওটা হচ্ছে একটু বেশি পাতলা ছিল বা এরকম, হোস পাইপ পুড়ে গেছিল প্রথমবার।
পরের বার স্যার আবার এই যে নবাবগঞ্জ থেকে একটা মোটা হোস্ট এনে লাগাইছিলেন স্যার, তাই না? এই তো এখন তো মানে এগুলো তোমরা করছো সবে আন্দাজে, কিন্তু জি স্যার। হচ্ছে মানে কোনো ইনফরমেশন ছাড়া। তুমি একটা গল্প শুনছো ওই যে এক ডাক্তার, তোমরা শুনছো কিনা, গ্রামের হাতুড়ে ডাক্তার থাকে না? জি স্যার। হ্যাঁ, ওই ওই ধরো এক ডাক্তার, উনি খুব ভালো ডাক্তার, নাম করে ফেলছে, আসলে উনি ডাক্তারই না, জাস্ট উনি কোনো পড়াশোনা ওইভাবে জানে না। ওই ওষুধ দেয়, মানুষ নেয়, খায় আর ভালো হয়ে যায়। কি হয়েছে, উনি যেই আসে তারে ধরো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, বা হচ্ছে এক একজনের অপারেশন করে, টিউমার টিউমার ফেলে দিয়ে বা বিভিন্ন অপারেশন করে, আরে সেই নাম। এখন ওনার কাছে একজন এমবিবিএস ডাক্তার যায় হচ্ছে চান্স পাচ্ছে না, মানে হচ্ছে উনি এমবিবিএস ডাক্তারও ফেল মারতেছে, বা রোগী এমবিবিএস ডাক্তারের কাছে না যায় ওনার কাছে যায়, আর এনার কাছে গেলে তো তাড়াতাড়ি রোগ সারে, ভালো হয়ে যায়, উনি অপারেশন করে ঠাস ঠাস করে কাটা ফেলে। কোন একটা সমস্যা হয়েছে, কাটা ফেলছে, ঠিক করে দিছে, অপারেশন করে ফেলছে। এখন যে এমবিবিএস ডাক্তার, সে তার বসের কাছে গেছে যে স্যার অমুক গ্রামে আমি বসি, আমার কাছে কোনো লোক আসে না, এক হাতুড়ে ডাক্তার যে পড়াশোনা জানে না তার কাছে সবাই যায়। তো তার কাছে গেলে তো আমি তো আসলে ইয়া করতে পারতেছি না। পরে বলে উনি হাতুড়ে ডাক্তার, হ্যাঁ। তো হচ্ছে ওনাকে একদিন শিখায়, ওনাকে একদিন তোমার চেম্বারে নিয়ে এসে আর শিখাবা যে আসলে হাত যে কাটতেছে, অপারেশন করতেছে, হাতের এখানে তোমার ভেইন আছে, এখানে তোমার এই আছে, এখানে তোমার কর্ড আছে, এখানে হাড় আছে, এগুলা তুমি ওনাকে শিখাবা। শিখাই তারপর দেখো কি হয়। তো উনি ঠিকই এই এমবিবিএস ডাক্তার ওই ডাক্তারের কাছে একদিন গেছে, যাই বলছে যে ভাই আপনি তো অনেক রোগী আপনি পান, প্রতিদিন দেখি আপনি দুই তিনটা করে অপারেশন করেন, আপনার কাছে রোগীর সিরিয়াল দিয়ে বসে থাকে, তাহলে আপনাকে আপনি আরো ভালো যাতে করতে পারেন, আসলে আপনাকে আরেকটা জিনিস আমি শিখাই। আমি তো পড়াশোনা করছি, আর আমি আপনাকে শিখাই কিভাবে কোন জায়গায় কোন হাড় আছে, কোন জায়গায় কি আছে, টিস্যু আছে কি আছে। পরে উনি রাজি হয়েছে। উনি বলছে ভালোই তো, তাহলে তো আমি আরো ভালো ডাক্তারি করতে পারবো। তো রাজি হওয়ার পর হাতের মধ্যে দেখাইছে এখানে এই ভেইন, এখানে এই কর্ড, এখানে এই এই সেই আছে। এরপর দিন থেকে উনি যখন রোগী দেখতে গেছে, ওই যে হাতুড়ে ডাক্তার যে, সে যখন হচ্ছে তোমার রোগী গেছে অপারেশন করবে, এখন আর উনি কাটতে পারতেছে না। কারণ ওই উনি যেদিকে যায় সেখানেই মনে করে জানে এখানে তো একটা রগ আছে, আরে এখানে তো একটা হাড় আছে, কোন দিকে যাবো, উনি ভয়ে পরে হচ্ছে আর অপারেশন করতে পারতেছে না। এতদিন অপারেশন করতো, কারণ এতদিন সে জানতো না কোন জায়গায় কি আছে, ইচ্ছা মতো কাইটা ছিল সব ইয়া করে দিত, যা হওয়ার হবে, মানুষ ভালো হয়ে যেত বা কিছু একটা হইতো। এখন সে যখন বুঝছে যে আসলে এদিকে তো রগ, আমি যদি এদিকে ফাড়ি তাহলে তো আমার রগটা কেটে যাবে, এদিকে ফাড়লে টিস্যুটা সমস্যা হয়ে যাবে, এদিকে ফাড়লে তো হাতে ঝামেলা হয়ে যাবে। তো এই এতটুকু শেখার পরে সে অপারেশন করে ছেড়ে দিছে, ডাক্তারই ছেড়ে দিছে। বুঝছো, এটা আমি এই উদাহরণটা কেন দিচ্ছি বুঝছো? জি কেন স্যার, দিচ্ছি? বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। এখন তোমরা তো না বুঝে করছো বা ক্যালকুলেশন না করে করছো, এখন যদি করো তাহলে ডিটেল ক্যালকুলেশন করে করবে যে তুমি যে এই যে একটা ভেসেল নিলা, এই ভেসেলের সাস্টেইনেবল প্রেসার কত, যে কতটুকু প্রেসার সে সাস্টেন করতে পারে যে তোমার ব্লাস্ট হবে না। আর তুমি যে পলিথিন নিচ্ছ, সেই পলিথিনের কত টেম্পারেচারে পোড়াইলে ওই টেম্পারেচারে ভ্যাপার প্রেসার কত হবে। তাই তুমি যে ভ্যাপার প্রেসার পাবা তার থেকে তুমি হচ্ছে অবশ্যই ডাবল বা ট্রিপল তুমি হচ্ছে এই ভেসেল নিবা যেটা সাস্টেন করতে পারে। ধরো পলিথিনের ভ্যাপার প্রেসার হচ্ছে ধরো 205 কিলো প্যাসকেল, তাহলে তুমি হচ্ছে এমন নিবা যে অ্যাটলিস্ট 400 কিলো প্যাসকেল পর্যন্ত সাস্টেন করতে পারে। আমি ডাবল নিলাম। এরপরে এখানে হচ্ছে ভেন্ট দিতে হবে, যে কোনো কারণে যদি ফেল করে প্রেসার বেড়ে যায়, তাইলে যাতে এখানে হচ্ছে তোমার এটা এটা এদিক দিয়ে ভেন্ট হয়ে বের হয়ে যেতে পারে, এটা যে ব্লাস্ট না হয়। তারপরে তুমি যে এখানে আউটপুট দিলা, যে পাইপটা দিলা, সেই পাইপটা যদি ব্লক হয়ে যায় তাহলে এখানে তো প্রেসার বেড়ে যাবে, তুমি 200 400 প্রেসার পর্যন্ত সে সাস্টেন করতে পারবে, 400 বেশি হয়ে গেলে তো ব্লাস্ট করবে। সো এখানে ভেন্ট দিবা। আর একটা হচ্ছে এখানে প্রেসার অ্যালার্ম দিতে হবে, প্রেসার অ্যালার্ম, যে আমার যদি 300 হয়, ধরো এখানে আমার 205 পর্যন্তই এই আমার ভ্যাপার প্রেশার ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু আমি দিলাম যে 300 হইলে আমার অ্যালার্ম দেওয়া শুরু করবে, যে অ্যালার্ম যে আমার এখানে প্রেশার হাই হয়ে গেছে। 300 তো আর হবে না, তো অ্যালার্মও হবে না। যদি কোনো কারণে আউটলেট ব্লকেজ হয়ে যায়, তখন প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন হচ্ছে তুমি প্রেশার অ্যালার্ম দিতে থাকলো 300। যদি প্রেশার অ্যালার্ম ফেল করে, এটাও তো নষ্ট হয়ে যেতে পারে, তখন এই যে এটা যাতে 400 বা 350-তে এইটা ব্লাস্ট করে। এই এই তোমার এই যে ভেসেল যেটা ছিল সেটা তো তোমার 400 পর্যন্ত প্রেশার সাস্টেন করতে পারে, তো 400 পর্যন্ত আমি যেতেই দিব না। এটা 300-তে অ্যালার্ম দেওয়া শুরু করলো, এটা 350-এই ধরো হচ্ছে তোমার ভেন্ট ব্লাস্ট হয়ে প্রেশার এদিক দিয়ে রিলিজ হয়ে গেল, তার মানে তোমার এটা কখনোই ব্লাস্ট হবে না। ঠিক আছে, তারপর এখানে একটা প্রেশার গেজ দিবা, যে ম্যানুয়ালি প্রেশার তুমি দেখতে পাচ্ছ যে এটার ভিতরে আসলে কত প্রেশার আছে। এগুলো হচ্ছে সেফটি ফিচার। তাহলে একটা হচ্ছে প্রেশার গেজ, আরেকটা হচ্ছে তোমার প্রেশার অ্যালার্ম, তারপর হচ্ছে ভেন্ট।
এর পরেও তোমার আরো একটা এগুলো হচ্ছে প্রোটেকশন অফ সেফটি লেয়ার, লেয়ার অফ প্রসেস সেফটি। এরপর আরেকটা লেয়ার থাকতে হবে। তুমি যখন হচ্ছে কোনো একটা ফুয়েল নিয়ে কাজ করতেছো, তার মানে হচ্ছে আগুন সেখানে ধরতেই পারে। বাইরে তোমার হচ্ছে পানির ব্যবস্থা রাখতে হবে, স্প্রে পানি সব সময়, যাতে কোনো কারণে যদি এটা ঝামেলা হয় তাহলে আমি পাইপ দিয়ে পানি স্প্রে করে এটাকে আগুন থামাই দিতে পারি। এতগুলা লেয়ার অফ সেফটি থাকার পরেও কিন্তু এইসব জিনিস ব্লাস্ট করে মানুষ মারা যায় বা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ঝামেলা হয়। ঠিক আছে, এরকম কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট কখন হবে কিভাবে হবে, এটা ইউ নেভার নো। কিন্তু তোমার লেয়ার অফ সেফটি যত থাকবে, লেয়ার অফ প্রোটেকশন যত থাকবে, তত তোমার এই ইয়া হওয়ার পসিবিলিটি তত কম হবে, তোমার ব্লাস্ট বা কি বলবো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি তো কম হবে ইনশাল্লাহ। তো এই জন্য তোমাকে একটা প্রপার ডিজাইন করতে হবে। এবং তোমাকে হচ্ছে তুমি যদি পূর্ণ একটা প্রজেক্ট করতে চাও, সেক্ষেত্রে তোমার র মেটেরিয়াল থেকে শুরু করে, যে আমি যে ডাস্ট না পলিথিন কালেক্ট করলাম, সেই যাকে দিয়ে কালেক্ট করলাম সেই লোকগুলাকে, মানে টোকাই, যাদের টোকাইকে আমার পার ডে বেসিসে কত টাকা দিতে হবে বা পার কেজি বেসিসে আমার কত টাকা দিতে হয় টোকাইকে, আর সেটা প্রসেস করে আমি এখানে ঢোকাইতে আবার ফুয়েলের একটা কস্ট ধরতে হবে, যেটা দিয়ে আমি আগুন ধরাচ্ছি সেটার কস্ট কত, আর হচ্ছে আমার ডিস্টিলেশন কলামে কত খরচ হয়, আর আমি যে আমার প্রোডাক্টটা যে বের হচ্ছে সেইটা বাজারে মার্কেটে কত বিক্রি করতে পারি, এবং ফাইনাল যে প্রোডাক্ট তুমি পাচ্ছ সেটার একটা অ্যানালাইসিস করতে হবে, তেলের অ্যানালাইসিস, যে তেলটা তুমি পাচ্ছ সেই তেলটা অ্যানালাইসিস করতে হবে যে এই তেলটা তোমার ভিতরে কি কি আছে, সালফার আছে, এর অন্য কিছু, সালফার থাকলে তো তুমি এটা বাজারে মার্কেটে বিক্রি করতে পারবে না, সালফার রিমুভ করার ইয়া থাকতে হবে। কারণ সালফার, কোয়লার মধ্যে সালফার থাকলে সেটা আগুনের সাথে পোড়ায় সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, সালফার থাকতে পারবে না। তো এই জিনিসগুলো রিমুভ হয়েছে কিনা সেগুলোও টেস্ট করতে হবে, সেগুলো টেস্ট করার জন্য বইটা আইসা পড়েও কোনো সমস্যা নাই। আর একটা হচ্ছে এই যে এখান থেকে যে আউটলেট গুলা বের হবে গ্যাসিয়াস, এখানে তো ধর অনেক টেম্পারেচার থাকবে, গ্যাসিয়াস আউটলেট, সেটা থেকে তুমি ঠান্ডা পানির মধ্যে নিলা, ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করলে এখানে যে লিকুইড তেলটা তো জমলো, তারপরও কিছু গ্যাস থাকবে, সেই গ্যাসটাকে রিসাইকেল করে আবার এই যে এখানে যে তুমি হচ্ছে কাঠ কয়লা দিয়ে যে পোড়াচ্ছিলা, এই গ্যাসটা দিয়েও এটা পোড়াবা, তাহলে তোমার কাঠের পরিমাণ কম লাগবে। তাহলে কিছু আউটলেট, গ্যাসিয়াস আউটলেট, এখান থেকে যেটা বের হবে ঠান্ডা করার পরে, এরপরও যেটা গ্যাস থাকবে একদম লোয়ার হাইড্রোকার্বন, সেটা গিয়ে তুমি দিয়ে এদিকে নিয়ে আসবা, নিয়ে এসে এটাকে পোড়াইতে সাহায্য করবা। তাইলে যে কে যেন বলছিল যে যে পোড়াইতে যেই যে পরিমাণ খরচ হয়, এই খরচটা অনেক অংশে কমে যাবে যদি রিসাইকেল করো। আর এখান জি থেকে যে স্যার। লিকুইডটা তুমি পাবা, সেই লিকুইড দিয়ে তুমি হচ্ছে তেল বানাবা। আর এই যে ট্যাঙ্কের মধ্যে তুমি হচ্ছে সলিড ওয়েস্ট পাবা, সলিড ডাস্ট, সলিড সলিড সেটা তুমি হচ্ছে নিয়ে বিটুমিন যদি পাও তাহলে সেটা রাস্তার পিচের জন্য ব্যবহার করবা, অথবা হচ্ছে কালি উপর এটার মধ্যে দুটো লেয়ার বা তিনটে লেয়ার থাকবে, সে উপরে উপরে যেটা পাতলা পাতলা থাকবে সেটা হচ্ছে তোমার ওই প্রিন্টারের কালি, আর পরে নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আরো হাই, আরো ঘন, সেটা হচ্ছে তোমার বিটুমিন। তাহলে এই তো পুরো প্রসেস আমি বলে দিলাম। এই কি বুঝছো? আমি তো এখানে দাগাইছি, এখন তো আমি নিজেই বুঝতেছি না, খালি জি দাগানো। স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, করতে পারো অ্যাজ ইউ উইশ। যাই হোক, ল্যান্ডফিল, স্প্রেড অ্যান্ড কম্প্যাক্টিং ওয়েস্ট ইনটু সেল রিমুভেবল বাই সয়েল। তুমি মানে সলিড ওয়েস্ট যেগুলোকে পাবা এগুলাকে হচ্ছে তুমি চাইলে আহ, তোমার পুকুরের মধ্যে ফেলে দিয়ে ওটা বাইরে যেতে দিলে না, মানে সলিড গুলা পাইলে একটা পুকুরের জায়গায় এক জায়গায় স্টোর করলে যেটা ওইখানেই থাকলো, ঠিক আছে, বাইরে গেল না, এনভায়রনমেন্টের ক্ষতি হলো না, এরকম হতে পারে ল্যান্ডফিল করলাম। থার্মাল পলিউশন কন্ট্রোল মানে হচ্ছে হিট, হিট যদি হয় কোন একটা এমন একটা রিঅ্যাক্টর বানাইলা, সেখান থেকে যেই পরিমাণ হিট প্রডিউস হবে সেটা বাইরের এনভায়রনমেন্টকে ক্ষতি করতেছে, গরম করে ফেলতেছে, তাহলে সেটাকে তুমি হচ্ছে কিভাবে কন্ট্রোল করবা। টেম্পারেচার ইফেক্ট, affect physical property of concern in water quality management including density, viscosity, vapor pressure, Household সবকিছু সমস্যা করে। সো এটাকে কি করতে হবে, পটেনশিয়াল ড্যামেজ টু অ্যাকুয়াটিক লাইফ, তোমার হচ্ছে যে মেটাল, সেই মেটাল হলো লাইফ কমায় ফেলে। তারপর হচ্ছে যে লিকুইডটা হ্যান্ডেলিং করতেছে সেই লিকুইড হ্যান্ডেলিং, মানে সেই লিকুইডটারও ঝামেলা করে যদি টেম্পারেচার অনেক বেশি হাই থাকে। কুলিং টাওয়ার, কুলিং পন্ড, স্প্রে পন্ড আর ইউজ, কুলিং টাওয়ার, কুলিং পন্ড এগুলার তোমার হচ্ছে যদি অনেক টেম্পারেচারে যায়, তুমি একটা কুলিং টাওয়ারের কত কত টেম্পারেচার পানি তুমি কুলিং টাওয়ারে দিতে পারো, 35, সেটাকে কমায় তোমাকে 30 নিয়ে আসবে। এখন কুলিং টাওয়ারে যদি তোমার হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচারে পানি যায় বা 80 ডিগ্রি পানি যায়, 100তে তো পানি পানি থাকবে না, ব্যাপার হয়ে যাবে। 80 ডিগ্রি পানি যায়, তাহলে কি কুলিং টাওয়ার হ্যান্ডেল করতে পারবে? কুলিং টাওয়ারের ভিতরে যেই হচ্ছে তোমার ইয়া আছে, প্যাকিং আছে, সেগুলো তো গলে যাবে। সো জি স্যার। এইগুলা হচ্ছে আগে থেকে তোমার থার্মাল পলিউশন করা, অর্থাৎ টেম্পারেচারকে কমায় কিভাবে কমাবা সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। আচ্ছা, নয়েজ কন্ট্রোল,
শব্দ, সাউন্ড, এটাও কিন্তু পরিবেশের ক্ষতি করে। আমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টেস্ট করতে যাই, আমরা কিন্তু সাউন্ড কন্ট্রোল মেজার করি, পার্টিকেল কন্ট্রোল, পার্টিকুলেট কন্ট্রোল, মানে কন্ট্রোল না আর কি, আমরা আসলে কন্ট্রোল করি না, আমরা জাস্ট মেজার করি। যেমন আমরা কোকা কোলা যাই মাঝে মধ্যে, যে দেখি ওইখানে ওই ইন্ডাস্ট্রির বিভিন্ন কর্নারে কর্নারে সাউন্ড কতটুকু হচ্ছে, তারপর হচ্ছে পার্টিকুলেট PM 2.5 কত আছে, সক্স নক্স এর পরিমাণ কত আছে, গ্যাসিয়াস পলিউটেন্ট, তারপর হচ্ছে ইটিপির পানি যে ছাড়তেছে, সে পানির যে কোয়ালিটি সেটা কি হচ্ছে আমাদের যে বাংলাদেশি ইয়া আছে কিনা, বাংলাদেশে যে রুলস রেগুলেশন আছে সাথে মিট করতেছে কিনা, নাকি আরো বেশি হায়ার বিওডি সিওডি ছাড়তেছে, এগুলো আমরা কিন্তু চেক করি। ঠিক আছে, অ্যাজ এ থার্ড পার্টি। সো এগুলাও কোন একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তোমার হচ্ছে ইকুইপমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে। এরপরে এই জিনিসগুলো বলছিলাম তোমাদের অনেক আগে, প্ল্যান্ট লোকেশন, কোন কোন প্ল্যান্ট লোকেশন, কোন জায়গায় তুমি প্ল্যান্টটা বসাবা, এটার জন্য তোমার কি কি ফ্যাক্টর কাজ করে, র মেটেরিয়াল কোথায় অ্যাভেলেবেল পাবা, মার্কেট, এনার্জি, কোন, এগুলো এগুলো একদম প্রথম ক্লাসে বলছি আমার মনে হয়, তোমার যতটুকু মনে আছে। দেখতে হবে যে ধরো আমার মাদারীপুরে হচ্ছে তোমার ধরো যে জিনিসটা বেশি চলে সেটা যদি আমি হচ্ছে বগুড়া যায় বানাই, তাহলে তো আসলে কোনো লাভ নাই। যেটা বগুড়াতে বেশি চলে সেটাই বগুড়া বানাইতে হবে, যেটা মাদারীপুরে বেশি চলে। শুধুমাত্র প্রোডাক্টের মার্কেট চিন্তা করলে হবে না, র মেটেরিয়াল কোন জায়গায় অ্যাভেলেবল, তোমার যাতে ট্রান্সপোর্ট কম লাগে, যে কোন কোন জায়গায় হচ্ছে এনার্জি, এমন এক জায়গায় তুমি বানাইলা যেখানে তুমি জীবনে গ্যাসই পাবা না, তেলও কিনতে পারবা না, তাহলে তো সেখানে আসলে ইন্ডাস্ট্রি বানায় লাভ নাই। এমন এক জায়গায় বানাইলা সেখানে কোনো নদী নাই, তুমি পানিই পাবা না। এমন এক জায়গায় বানাইলা যেখানে ডিপ টিউবওয়েল বা গ্রাউন্ড থেকে পানি উঠাতে পারতেছো না, বা এমন এক জায়গায় বানাইলা যেখানে আসলে রাস্তাঘাটের ফ্যাসিলিটি নাই। তো এইগুলা চিন্তা করতে হবে যে সবগুলা ক্রাইটেরিয়া, যে আমার কোন জায়গায় ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিও আছে, মার্কেটও আছে, র মেটেরিয়ালও আছে, সবগুলা যদি তোমার হচ্ছে ঠিক থাকে, দেন তুমি হচ্ছে ওই জায়গায় প্ল্যান বসানোর কথা চিন্তা করতে পারো। আচ্ছা, প্ল্যান লেআউট। প্ল্যান লেআউট হচ্ছে কি, নিউ সাইট ডেভেলপমেন্ট অর অ্যাডিবেটিক প্রিভিয়াসলি ডেভেলপড সাইট। তুমি প্ল্যান লেআউট তো আসলে বুঝো যে একটা প্ল্যান্টের কোন জায়গায় কোন ইকুইপমেন্ট বসাবো। ধরো আমার হচ্ছে এটা একটা প্ল্যান্ট, হ্যাঁ, এটা একটা প্ল্যান্ট, এটা হচ্ছে রাস্তা, প্ল্যান্টের বাইরে হচ্ছে এখানে রাস্তা, রাস্তা। এখন তোমার ফাইনাল স্ট্যান্ড, যেখানে প্রোডাক্ট স্টোর হবে, সেটা যদি তুমি এখানে রাখো, তাহলে এই যে রাস্তা, এখান থেকে ট্রাক যাবে, ট্রাক যে স্টোরেজ ট্যাঙ্ক থেকে নিয়ে আবার এদিক দিয়ে চলে যাবে। এখন এই স্টোরেজ ট্যাঙ্ক তুমি এখানে না রেখে যদি এই কোণায় রাখো, তাহলে তোমার লাভ, ক্ষতিটা কি হবে দেখো, এই ট্রাক এদিক দিয়ে যে ঘুরে এখানে যেতে হবে, যদি জি এখানে স্যার, রাস্তা না থাকে। পরিবহন খরচ বাড়বে। হ্যাঁ, পরিবহন খরচ বাড়বে তো বাড়বে, এবং তোমার হচ্ছে জায়গা বেশি রাখতে হবে, তোমার এই যে প্ল্যান্টের ভিতর দিয়ে এই ট্রাক যাওয়ার জায়গা থাকতে হবে। ঠিক আছে, তো ইকুইপমেন্ট গুলা কোন জায়গায় বসাবা, কোন ইকুইপমেন্ট, ধরো নদী হচ্ছে, ধরো এই প্ল্যান্টের এই পাশে হচ্ছে নদী, হ্যাঁ, তা তুমি এটিপি বসাচ্ছো এই সাইডে, তাহলে তো লাভ হবে না। ইটিপি এই সাইডে বসালে কি হবে, ইটিপির ওয়েস্ট গুলা এই নদীর মধ্যে ছাড়তে পাইপলাইন দিয়ে এখানে ছাড়তে হবে। কেন, তুমি যদি নদীর পাশে এই কোনায় যদি ইটিপি বসাও, তাহলে এখান থেকে নদীতে ছাড়তে সহজ হবে, তোমার হচ্ছে জায়গাও কম লাগবে, তুমি কম খরচে প্ল্যান্ট অপারেট করতে পারবা। জি স্যার। ঠিক আছে, এই জন্য প্ল্যান লেআউট মানে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার লোকেশন, যে প্ল্যান কোন জায়গায় বসাবো, এরপরে হচ্ছে ওই ওই প্ল্যান্টের লোকেশন ঠিক হয়ে গেলে ওই লোকেশনের মধ্যে কোন জায়গায় কোন ইকুইপমেন্ট বসাবো, এটা হচ্ছে প্ল্যান লেআউট। এটাও তোমাকে চিন্তা করতে হবে। এন্ড প্ল্যান্ট অপারেশন আর কন্ট্রোল, তুমি হচ্ছে প্ল্যান্ট অপারেশন কিভাবে করবা, কাকে দিয়ে করবা, কোন মানুষ থাকবে সেখানে অপারেটর, এবং সেটা মেনটেনেন্স করতে পারবে কিনা, বা স্টোর করার জন্য, মানে এই জিনিসগুলো তোমাকে আগে থেকে চিন্তা করতে হবে। যে তোমার হচ্ছে তুমি এমন এক জায়গায় কাজ করবা যেখানে লেবারই নাই, সেটাও হবে না, লেবার তুমি অ্যাভেলেবেল থাকবে, চিপ লেবার হবে, এবং মেনটেনেন্স করার মতো ইঞ্জিনিয়ার সেখানে থাকবে, ইউটিলিটি ব্যবস্থা থাকবে। এগুলোর জন্য প্ল্যান্ট অপারেশন কন্ট্রোল, মানে প্ল্যান্ট চালানোর জন্য এই এই কিভাবে চালাবা, এটাও তোমার হচ্ছে চিন্তা করে সেখানে প্ল্যানটা করতে হবে। ঠিক ঠিক আছে। আচ্ছা, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, কি আছে? আচ্ছা, chemical and physical nature of material being handled, type and distance of movement of material, quantity of material moved per minute time, কতটুকু কোয়ান্টিটি তুমি হচ্ছে মুভ করাচ্ছ, বা কোন জায়গা থেকে কোন জায়গায় মুভ করাচ্ছ, কি টাইপের কেমিক্যাল তুমি হ্যান্ডেল করতেছো, যে আসলে কি এটা হ্যাজার্ডাস কেমিক্যাল নাকি নন হ্যাজার্ডাস কেমিক্যাল, সেটাও চিন্তা করতে হবে। যেমন তুমি পানি মুভ করার জন্য একরকম ভাবে মুভ করাবা, যেভাবে তুমি পানি মুভ করাবা সেভাবে অবশ্যই তুমি সালফিউরিক অ্যাসিডটাকে মুভ করাবা না, বা তুমি একই পাইপলাইনের মধ্যে সালফিউরিক অ্যাসিড নিবা না, বা তুমি যেভাবে অ্যামোনিয়া মুভ করাবা সেখানে অবশ্যই পানি মুভ করাবা না। এই এই জিনিসগুলো, টাইপ অফ ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো চিন্তা করতে হবে।
ঠিক আছে। আরেকটা হচ্ছে প্যাটেন্ট কনসিডারেশন, কন্টাক্ট বিটুইন ইনভেন্টর এন্ড পাবলিক, নলেজ অফ বেসিক প্র্যাকটিস এন্ড প্রিন্সিপাল অফ প্যাটেন্ট লস। এটা হচ্ছে তোমার কোন জিনিস তুমি তৈরি করতেছো, তুমি একটা স্টোরেজ ট্যাঙ্ক তুমি বানাইলা, সেটা হচ্ছে প্যাটেন্ট দেখতে হবে যে ওটা যদি অলরেডি প্যাটেন্ট করা থাকে, মানে ইন্ডাস্ট্রিয়াল এমন এমন কিছু ডিজাইন আছে বা এমন কিছু জিনিস আছে যেটা আসলে প্যাটেন্ট করা, মানে ইন্টারন্যাশনালি ওই জিনিসটা ওই ওই কোম্পানি ছাড়া অন্য কেউ বানাতে পারবে না, এরকম কোন একটা প্রোডাক্ট অথবা কোন একটা কিছু এরকম থাকে যে ওদেরটা চুরি করতে পারবে না, ওই রকমই হুবহু বানাতে পারবে না, তাহলে তুমি কেস খাবা। এটা হচ্ছে প্যাটেন্ট। তো ওদের সাথে যদি তোমার কোনো প্যাটেন্ট থাকে বা হচ্ছে রিকগনাইজড কোনো ইয়া থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে তারা বানিয়ে দিবে বা তাদের থেকে হেল্প নিতে পারবা, তাদের সাথে উইদাউট তাদের যোগাযোগ ছাড়া তুমি নিজে নিজে করতে পারবে না। ঠিক আছে। এই আহ আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা অন্য একটা স্লাইডে যাব। তাহলে তোমাদের এখানে এটা শেষ হয়ে গেল যে আমাদের কি সেফটি বা হচ্ছে হ্যাজার্ডাস কি কেমিক্যাল দেখতে হবে, এই জিনিসগুলো মোটামুটি পড়তে হবে। ঠিক আছে, তোমরা তো বুঝছো নাকি? জি স্যার। বোঝার একটু তেমন আছে। এবার আমরা কস্ট এস্টিমেশনটা পড়বো, বাংলা পড়ার এইটাই লাস্ট স্লাইড। আর ডিজাইনে আমরা আরো যে চারটা ক্লাস পাবো না, চারটা ক্লাসে ডিজাইনের কিছু শিখবো আরো। লাস্ট ক্লাস না, লাস্ট স্লাইড বলছি এটা। কস্টিং, আমরা যে এতদিন ইকুইপমেন্ট বানাইলাম, সেই ইকুইপমেন্টের আসলে কস্টটা কেমন হবে বা কিভাবে আমরা কস্ট ক্যালকুলেট করব, আমরা যে ইকুইপমেন্ট ডিজাইন করলাম সেটার কেমন কস্ট হতে পারে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা। এই স্লাইডে পুরোটাই হচ্ছে কস্টিং নিয়ে আমরা দেখবো। তাহলে টু প্রাইমারি কস্ট, একটা হচ্ছে কি কি জিনিস, একটা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি বানাইতে হলে একটা হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে তোমার অপারেটিং কস্ট। যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে তুমি একটা জিনিস বানাইতে তোমার কি পরিমাণ খরচ লাগবে এককালীন, যেটা ওটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আর অপারেটিং কস্ট মানে চালানোর জন্য কি পরিমাণ খরচ লাগবে বা চালাতে ভেরিয়েবল কস্ট যেটাকে বলা হয়। ঠিক আছে। তাহলে এই কস্টের জন্য কি কি থাকবে, হাউ টু এস্টিমেট বোথ, কিভাবে দুইটাই আমরা estimate করতে পারি। স্লাইড দেখ হ্যাঁ বলো। স্যার স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পাইতেছি না স্যার। হুম, এখন দেখতে পাচ্ছ? ইয়েস হ্যাঁ স্যার, স্যার দেখা পাচ্ছি। যাইতেছে। ওকে। তুমি কিভাবে হচ্ছে এস্টিমেট করতে পারো, তারপর হচ্ছে তোমার অ্যাকুরেসি লেভেল কেমন, যে তুমি কস্ট এস্টিমেট করলা সেটা হচ্ছে তোমার অ্যাকুরেসি ঠিক আছে কিনা, হোয়াট আর দ্য কি এলিমেন্ট ইন ইস কস্ট, কোন কোন জিনিসগুলো তুমি কনসিডার করতে হবে, এন্ড হচ্ছে তোমার হাউ টু আপডেট দ্য কস্ট, মানে আপডেট করতে হবে কস্ট কিভাবে আপডেট হয়। তার মানে তুমি ধরো 2010 সালে যেই জিনিসটা যেই টাকায় কিনবা, 2020 সালে কি সেটার দাম বা 2024 সালে কি সেটার দাম একই রকম হবে, না বেশি হবে না কম হবে? বেশি হতে পারে, কম হতে বেশি পারে। হওয়ার সম্ভাবনাটা স্যার বেশি স্যার, কারণ আমাদের বাংলাদেশের কোনো জিনিসের দাম বাংলাদেশের তো কস্ট এস্টিমেট কমে বেশি নাই হবে। স্যার। তো তুমি কিভাবে কস্ট অ্যানালাইসিস করবা, তুমি ধরো যে জিনিসটা তুমি একটা ইকুইপমেন্টের ডিজাইন করলা, সেটা তোমার ভেন্ডর বা তোমার ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়ে গেছে 2010 সালে, এখন তুমি সেটা চাচ্ছ 2024 সালে এসে এটা সেট আপ করতে, তখন তুমি 2010 সালের কস্ট দিয়ে তো তোমার হবে না, তাহলে 2024 সালে তুমি সেটাকে কিভাবে নিবা, সেটার জন্য একটা ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সটা আমরা শিখবো যে কিভাবে এক ইয়ারের কস্ট আর এক ইয়ারে কনভার্ট করে। ঠিক আছে। ওকে, তারপরে আসো টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল কস্টের মধ্যে আছে কি কি, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে যেটা হচ্ছে তোমার তুমি একদম ফিক্সড করা থাকবে, একদম যেটা হচ্ছে তুমি আহ, আহ, তুমি ধরো একটা ইকুইপমেন্ট বানাইলা, ঠিক আছে, ওইটার জন্য তোমার হচ্ছে এই ইনভেস্টমেন্টটা লাগবে, সেটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আর ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে তোমার ওইটাকে ওইটাকে বসানোর জন্য বা মেইনটেনেন্স করার জন্য আরো কিছু ইনভেস্টমেন্ট লাগবে, সেটা কিন্তু সব সময় না, নট ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে মেইনটেনেন্স করার জন্য বছরে একবার লাগলো বা হচ্ছে আরো কিছু লাগলো, এরকম। সেটা নর্মালি হচ্ছে দেখো 15% অফ টিএসএ, মানে 15% অফ টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের 15% টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের হয় তোমার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে এটা। দেখো এখানে আবার একটা সংজ্ঞাও দিছে, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে নিডেড টু পারচেজ অর ইনস্টল দ্য প্ল্যান্ট ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস অল বিল্ডিংস ইটিসি, acquire land and to provide for expense needed to start process operation, এটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আর ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে মানি নিডেড টু পে দ্য বিলস এন্ড স্টার্ট সাপোর্ট অপারেশন বিফোর প্রোডাক্ট ইজ সোল্ড।
আচ্ছা, মানি নিডেড ফর স্টক, র মেটেরিয়াল, অ্যাকাউন্টস পেয়েবল, ফিনিশড প্রোডাক্ট ইন স্টক or shipped to customers. Working capital is recoverable by the end of the project. Working capital in many cases 1 to 20% of the capital investment. এটার মানে বুঝছো তো, যে কোনো একটা জিনিস মেইনটেনেন্স করার জন্য, অথবা হচ্ছে তুমি একটা প্রোডাক্ট ধরো 1 মাস যাবত আনছো, বানায় ফেলছো, কিন্তু সেই প্রোডাক্টটা তুমি হচ্ছে 1 মাস বিক্রি করতে পারতেছো না, তাহলে 1 মাস যাবত তোমার এটা স্টোরেজে রয়েছে, এটার জন্য কিছু কস্ট আছে। আর তুমি একটা র মেটেরিয়াল নিয়ে আসছো, সেই র মেটেরিয়াল তোমার হচ্ছে 2 মাস তোমার হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কে পড়ে আছে, তাহলে এই যে এটা মেনটেন করার জন্য যে কস্টটা, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এবং নর্মালি টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, টোটাল যে কস্টটা রাখছে সেটা প্লাস ওয়ার্কিং ক্যাপিটালের যোগফল। নর্মালি ওয়ার্কিং ক্যাপিটাল হবে টোটাল কস্টের 15%। ফিক্সড ক্যাপিটাল হচ্ছে তোমার ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট কোনটা? ম্যানুফ্যাকচারিং, যেটা বানানোর জন্য তৈরি হয়। আর নন ম্যানুফ্যাকচারিং, কিছু কিছু জিনিস আছে নন ম্যানুফ্যাকচারিং, যেটা বানানোর জন্য, যেমন র মেটেরিয়াল, এটা বানানো নাই, এটা কিনে আনছি, এরকম, এটা হচ্ছে তোমার নন ম্যানুফ্যাকচারিং। ওকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, হ্যাঁ, মানি নিডেড টু পারচেজ এন্ড ইনস্টল প্রসেস ইকুইপমেন্ট এন্ড ancillary units needed for full operation. Indirect কোনটা? money needed for plant components not directly related to the process operation, যেমন ল্যান্ড, প্রসেসিং বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এগুলা। আচ্ছা, কনস্ট্রাকশন ওভারহেড, কনস্ট্রাকশন কস্ট এন্ড হচ্ছে তোমার কনস্ট্রাকশন ফি, এগুলা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং, যে আমার আসলে যে প্রোডাক্টটা আমি বানাইছি, যে ইকুইপমেন্ট বানাইছি, সেটার সাথে ডিরেক্টলি তোমার হচ্ছে রিলেটেড না, যেমন ভূমি বা হচ্ছে তোমার বিল্ডিং, এগুলো হচ্ছে কোনো ইকুইপমেন্ট না, তাহলে এটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং বা ইনডিরেক্ট ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এগুলো সংজ্ঞা অবশ্যই দিতে হবে। আর ফ্যাক্টর ইফেক্টিং, কোন কোন ফ্যাক্টর কাজ করে? ফ্যাক্টর এফেক্টিং ইনভেস্টমেন্ট এন্ড প্রোডাকশন কস্ট, একটা হচ্ছে সোর্স অফ ইকুইপমেন্ট, প্রাইস fluctuations, company policies, operation time and rate of production, governmental policies, এই জিনিসগুলা এফেক্ট করে ইনভেস্টমেন্ট এন্ড প্রোডাকশন কস্টের উপরে। এই জিনিসগুলা ফ্যাক্টর এফেক্ট ইনভেস্টমেন্ট এন্ড প্রোডাকশন কস্ট। টোটাল ক্যাপিটাল ভার্সেস ওয়ার্কিং ক্যাপিটাল, এইটা তো তোমরা অবশ্যই অলরেডি জানো। টোটাল ক্যাপিটাল বলছি সংজ্ঞা, এইগুলো একটু দেখে নিও, বলানোর মতো কিছু নাই। মেথড ফর এস্টিমেটিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কোন কোন মেথডে করতে পারো? টিপিক্যালি রিকোয়ার লট অফ ডিটেইলস, মোর দ্যান কনসেপচুয়াল ডিজাইন, অলসো কেয়ারফুল অ্যাবাউট রিভিলিং ডিটেইল। ডিটেইল লাগে, তুমি টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার জন্য ডিটেইল ডিজাইন লাগবে, কোন কোন মেটাল লাগবে, কোন কোন ভাল্ব লাগবে, কি লাগবে না লাগবে, সবগুলো লাগবে আছে, হ্যাঁ। আর একটা ডিরেক্টরিজ ফর লিস্ট অফ ভেন্ডরস, কেমিক্যাল উইক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল প্রসেসিং, বায়ার্স গাইড, এগুলা ডিরেক্টরিজ মানে কে কে তোমার হচ্ছে ভেন্ডর, কারা তোমার একটা ইকুইপমেন্ট ডিজাইন করার জন্য কারা কারা তোমাকে গাইড দিবে, সেই জিনিসগুলোর জন্য তোমার একটা কস্ট লাগবে, বা তারা হচ্ছে তোমার হচ্ছে এই কেমিক্যালের ইয়াগুলা তোমাকে ডিটেল দিবে, সেখান থেকে তুমি হচ্ছে এটার কস্ট এস্টিমেশন করতে পারো আর কি। এটা লো বয়েল ব্লেন্ডিং প্ল্যান্ট, আমার মনে হয় আমি এখানে শেষ করি। আপনি ক্লাসে আবার দেখছি। আমার ক্লাস কি তোমার ইয়াতে বুধবারে, সরি বৃহস্পতিবারে? জি স্যার, বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে বৃহস্পতিবার আমরা হচ্ছে তো এগুলা